আজ আমি আলোচনা করতে চলেছি আফ্রিকা কবিতাটির সম্যক ধারণা। কবিতাটি বলার আগে ছোট করে রবীন্দ্রনাথ সম্পর্কে বলতেই হয়। রবীন্দ্রনাথ প্রধানত কবি, তথা আমরা জানি তিনি কবি সার্বভৌম। তা সত্ত্বেও তার প্রতিভার বিস্তার সাহিত্যের প্রতিটি শাখায় স্বর্ণাক্ষরে জাজ্বল্যমান। বলা চলে গান, কবিতা ও চিঠি এই তিন ধরনের সৃজন কোনোদিনই রবীন্দ্রনাথের জীবনে স্তব্ধ হয়ে থাকেনি। তিনি একাধারে নাট্যকার, ঔপন্যাসিক, সর্বোপরি তিনি ছোট গল্পের প্রথম এবং সার্থক স্রষ্টাও বটে। যাই হোক, তোমাদের পাঠ্য আফ্রিকা কবিতাটি উৎসটা জেনে নিই আমরা। এটির উৎস পত্রপুট কাব্যগ্রন্থের 16 সংখ্যক কবিতা। কবিতাটি গদ্য ছন্দে রচিত। তোমাদের জেনে রাখা ভালো, সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ। কবিতা সেই দর্পণটাকে কবি, লেখক, সাহিত্যিকরা তুলির লেখনীতে সমাজের কাছে তুলে ধরার চেষ্টা করে। সত্যদ্রষ্টা কবি সত্যটাকে উদ্ঘাটন করার চেষ্টা করে। সেই রকমভাবে যে কোনো কবিতা লেখার পেছনে নিশ্চয়ই তার একটা প্রেক্ষাপট থাকে। এই কবিতার প্রেক্ষাপট তোমাদের মনে রাখতে হবে। তখন 1935 সাল, কেমন? ফ্যাসিস্ট ইটালি বেনিতো মুসোলিনির নির্দেশে আবিসিনিয়া আক্রমণ করে। এই হিংসাময় পরিবেশে অনুজ কবি অমিয় চক্রবর্তীর অনুরোধে রবীন্দ্রনাথ লেখেন এই আফ্রিকা কবিতাটি। কবিতাটি 1937 সালের 8ই ফেব্রুয়ারি রচিত হয়। আফ্রিকা হচ্ছে মহাদেশ। নিবিড় অরণ্য আছে, বিস্তীর্ণ তৃণভূমি আছে, জনমানবহীন মরুভূমি, সুউচ্চ পর্বত ও খরস্রোতা নদীতে পূর্ণ এই মহাদেশ মানব সভ্যতার বলতে পারো একটা আতুর ঘর, অতি প্রাচীন। এখানে আফ্রিকা কোনো বিশেষ কোনো নাম নয়। আফ্রিকা হলো নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত, অপমানিত মানবতার প্রতীক। কবির অনুভবে ধরা পড়ে যে বিংশ শতাব্দীর সবচেয়ে সুসভ্য যে জাতিগুলো আছে, আজ পারস্পরিক হিংসায় মত্ত তারা। তাদের সাম্রাজ্যবাদ, তাদের পরদেশ লুণ্ঠন তথা লোভ আদিম হিংস্র বর্বরতাকেও হার মানায়। পাশাপাশি সাম্রাজ্যবাদী তথা ফ্যাসিবাদের বিরুদ্ধে কবির বলিষ্ঠ উচ্চারণ আছে কবির অন্য কবিতায়, যেমন ওরা কাজ করে কবিতায়। তিনি বলেছেন, রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আখি, শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। আসলে ইতিহাসের পাতায় ওই শিশুরা, ওই সমস্ত বর্বরচিত যাদের মনোভাব, তারা ইতিহাসের পাতায় মুখ ঢেকে থাকে, আর শিশুরা সেটা উল্টিয়ে পাল্টে দেখে। আসলে তিনি কবি বিশ্বাস করতেন যুদ্ধ, হিংসা, মারামারি, পাশবিক শক্তি কোনো দিনই আমাদের ইতিহাসে স্থায়ী আসন গ্রহণ করতে পারেনি। স্থায়ী থাকে কারা? ওই যারা বঞ্চিত, নিপীড়িত মানুষ, তারাই ইতিহাসে টিকে থাকে। পশু শক্তির সাহায্যে কখনোই কোনো দিনই শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। কবি তো স্বাধীনতার আগেই মারা গেছেন, তাই না? কিন্তু তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন, ইংরেজ তোমাকে ভারতবর্ষ থেকে বিদায় নিতেই হবে। তাই আমাদের দেশে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করার জন্যই বহিরাগত যত শত্রুই আসুক না কেন, যেমন পাঠান, মোগল, ইংরেজ, এরা সব এসেছিল আমাদের দেশে আক্রমণ করার জন্য। কিন্তু কালের অতল তলে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে, কেউ টিকে থাকেনি। আফ্রিকা কবিতায় তারই চিত্র ফুটে উঠেছে। এই কবিতাটিতে সাম্রাজ্যবাদী শক্তিগুলো একদা কিভাবে এশিয়া, আফ্রিকার মতো দুর্বল অনুন্নত দেশগুলিকে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেওয়ার উদ্দেশ্যে মহা সমর বাঁধিয়ে তোলার চেষ্টায় রত ছিল।
কবি এই কবিতার মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন আফ্রিকার ইতিহাসে সভ্য মানুষের আক্রমণাত্মক রূপের দ্বারা নীরব প্রকৃতির যে অপমান হচ্ছে তা তার অন্তরকে ব্যথিত করেছে। এ ব্যথা শুধু আফ্রিকার জন্য নয়, গর্ভোদ্ধত মানুষ ধরার দল এর লৌহ কঠিন আক্রমণের সূত্রে সভ্যের বর্বর লোভ আর অনেক দেশের কথাও কবি ফুটিয়ে তুলেছেন এই কবিতায়। কারণ কবি চান মুক্তি, কবি তো, তাই তিনি মুক্তি চান, তাই শান্তি চান। তাই কবি তার অন্য কবিতা যেমন পৃথিবী কবিতায় বলেছেন, শুভে অশুভে স্থাপিত তোমার পাদপীঠে, তোমার প্রচণ্ড সুন্দর মহিমার উদ্দেশ্যে আজ রেখে যাব তোমার ক্ষতচিহ্ন লাঞ্ছিত জীবনের প্রণতি। তাই দেখা যায় হিংসায় উন্মত্ত পৃথিবীর বুকে কবি মানবতার জয় ঘোষণা করেছেন আফ্রিকার উদ্দেশ্যে তার বলিষ্ঠ উচ্চারণের মাধ্যমে। ঠিক আছে, মোটামুটি একটা ধারণা দেওয়া হলো। এর পরের দিন আমরা বিশেষ বিশেষ লাইন দিয়ে আমরা উদ্ধৃতির তাৎপর্য আলোচনা করব। ঠিক আছে, তোমরা ভালো থেকো। তোমাদের সবার প্রতি রইল আমার শুভেচ্ছা। পড়াশোনা করো মন দিয়ে।